জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী ফোরাম দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের যুব ফোরাম, মূল ফোরাম সহ আমাদের ঢাকায় অবস্থানগত দাউদকান্দির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম যে নতুন কমিটি হয়েছে, সেই কমিটির প্রত্যেকটি নেতা কর্মী ভাইদের আমার পক্ষ থেকে এবং আমার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বাবা 1991 সালে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে তিনি অনুধাবন করেন অনেকের পক্ষে এলাকাতে সরাসরি রাজনীতি করা সম্ভব হয় না, কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যার অবস্থানে, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, তাদেরকে নিয়ে তিনি কিন্তু প্রথম এই দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম করেন। সেই সময়ে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মরহুম শাহজাহান চৌধুরী কাকা, কেয়াময় খলিল ভাই, ফজলুর রহমান সাহেব যিনি তিতাসের তৎকালীন অবিভক্ত দাউদকান্দির, তারা গিয়াসউদ্দিন সাহেব, এখানে মিয়া মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ তারা কিন্তু প্রথমেই এই জাতীয়তাবাদী ফোরাম করেন। পরবর্তীতে আমাদের আওয়াজ জসিমউদ্দিন আহমেদ সাহেব সহ অনেকেই এই ফোরামের সাথে তারা ইনভলভ হন এবং এই ফোরামটা আমি মনে করি এখনো অনেক জাতীয়তাবাদী ফোরামের নাম বিভিন্ন উপজেলায় শুনি, কিন্তু এই দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম কিন্তু সর্বপ্রথম আমাদের বিএনপির বাইরে থেকে এই বিএনপিকে সহযোগিতা করার জন্য ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আমার বাবা প্রত্যেকটা নির্বাচনের পূর্বে এই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে তিনি আলোচনা করেছেন, পরামর্শ নিয়েছেন, তাদের থেকে বিভিন্ন পরামর্শের ভিত্তিতে তিনি নির্বাচনে কর্মকাণ্ড করেছিলেন। তা আমি আজকের এই দিনে সেই শাহজাহান চৌধুরী কাকা, কেয়াময় খলিল সাহেব সহ যারা এই ফোরামকে আজকের এই অবস্থানে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা জানাই, এবং যারা আজকে জাতীয়তাবাদী ফোরামের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে তারা সুসংগঠিতভাবে এই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন। এই যুব ফোরামের আগেও কমিটি ছিল, ছাত্র ফোরামের কমিটি ছিল, যুব ফোরামের কমিটি আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব খুব দ্রুত যাতে করে ফোরামের কমিটিগুলো হয়, তাতে করে যারা আজকে নেতৃত্বে আছেন, ভবিষ্যতে নেতৃত্ব দেবেন, তাদের মাধ্যমে আমাদের এই ফোরাম কমিটিগুলো আরো সমৃদ্ধ হবে, আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারব। এই যুবদের জন্য, যুবকদের জন্য আজকে যেহেতু যুব ফোরাম নিয়ে আমরা প্রোগ্রাম করছি, আমি বলতে চাই যে আজকে 15 বছর আমরা একটি ফ্যাসিস্ট বাকশালী সরকারের অধীনে ছিলাম, যারা আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 2014 সালে 154 আসনে কোনো নির্বাচনের প্রয়োজন হয় নাই। 2018 সালে যখন গোয়েন্দা সংস্থা রিপোর্ট আসলো যদি দিনের বেলা নির্বাচন হয়, এমনকি শেখ হাসিনার অধীনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসবে, ঠিক তখন রাত্রেবেলা নিশিরাতে আপনার আমার ভোট কেড়ে নিয়েছিল খুনি হাসিনা। 2024 সালের 7 জানুয়ারি একটি দামি নির্বাচন করে বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক নির্বাচন করেছিল এই পতিত শেখ হাসিনা, যেখানে 5% লোক ভোট দেয় নাই। এখানে অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ছিল, যারা ঢাকা থেকে কুমিল্লা কোর্টে গিয়ে তাদের সময় নষ্ট করেছেন শুধুমাত্র বিএনপি করার জন্য মিথ্যা মামলার আসামি হয়ে। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই খুনি হাসিনা তার বোন নিয়ে যেভাবে পালিয়ে গিয়েছে, যারা দাউদকান্দিতে গত 15 বছর আপনার আমার অধিকার হরণ করেছে, চাঁদাবাজি করেছে,
জুলুম করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, তারাও সকলে ঘুমটা করে দাউদকান্দি ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে আমরা বেশি বক্তব্য রাখার সুযোগ নাই। আজকে বর্তমান সমস্যা যে রয়েছে, যে দুটা বিষয় এখন সবার সামনে এসেছে। একটা কি, বাংলাদেশে কি সংস্কার হবে না নির্বাচন হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। বর্তমানে একটি সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে। আমার জানা নাই যুবকদের ব্যাপারে কি ধরনের সংস্কার হবে, এই ব্যাপারে আমি কোনো জায়গায় কোনো সামাজিক মাধ্যম পত্র পত্রিকায় বর্তমান যে জাতীয় সংস্কার কমিশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রয়েছে এ ব্যাপারে পরিষ্কার দেখি নাই। কিন্তু আপনার আমার নেতা, লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন, যিনি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 2023 সালের জুলাই মাসে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার তিনি দিয়েছিলেন। সংস্কারের কথা যদি বলেন, সর্বপ্রথম বাংলাদেশে সংস্কার করেছেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ থেকে একমাত্র আল্লাহর উপর আস্থা বিশ্বাস, বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ সব, এই যে শহীদ জিয়াউর রহমানের যে সংস্কার, সেই সংস্কার কিন্তু বাংলাদেশে সংস্কারের রাজনীতি বিএনপি শুরু করেছিল। 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেন। আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 27 দফা ঘোষণা করেন এবং 2023 সালে সকল রাজনৈতিক দল যারা আমাদের সাথে বিগত খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে 2023 সালে 31 দফা তিনি ঘোষণা করেন। আজকে বর্তমান সরকার এবং কিছু রাজনৈতিক দল সংস্কার বলছেন। অনেকে বলেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাসী না। আরে যখন তারেক রহমান 2023 সালে যখন সংস্কার প্রস্তাব দেন, তখন অনেকে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। এমন অনেকেই বড় বড় কথা বলেন, তাদেরকে আমরা 2023 সালে দেখি নাই। সেই 31 দফার মধ্যে আপনারা যদি একটু পড়েন, আমি 1 মিনিট পরে শেষ করব। 31 দফার মধ্যে 23 নম্বর দফা রয়েছে, যেটা আজকে যুবকদের প্রোগ্রাম। যুব কল্যাণে আমাদের দলে কি অবদান থাকবে, কারণ বর্তমান সংস্কার কমিশনে যুবকদের নিয়ে তেমন বুঝে শুনছি না, আপনাদের একটু পড়ে শোনাই যে আমাদের 31 দফা, সেই 31 দফা 23 দফা রয়েছে যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষা ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি উইদিন ব্র্যাকেট স্কিল ডেভেলপমেন্ট করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির উপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করার বিবেচনা করা হবে। এই হচ্ছে যুব সমাজের উন্নয়নের কথা। এরকম অনেক বিষয় 31 দফা রয়েছে। এখানে আমি জানি না আমাদের এখানে প্রবাসী ভাইরা থাকতে পারেন। প্রবাসীদের বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 দফায় বলেছেন যে প্রবাসীরা যেই ধরনের অবমূল্যায়ন হয়, যেটা গত 15 বছর হয়েছে, এয়ারপোর্টে এসে বিভিন্ন ধরনের হয়রানি হয়েছেন, তাদের জীবন মান নিয়ে অনেকে ছিনিমিনি খেলেছে, তাদের রেমিটেন্স বিগত সরকার চুরি করেছে, এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে হবে না। বিমানবন্দরে যে এই ধরনের তারা হয়রানি হয়, এগুলো বন্ধ হবে। ভোটাধিকার বিদেশিদের বা প্রবাসীদের জন্য দেওয়া হবে। এই বিষয়গুলো আজকে আমরা বলতে চাই যে 31 দফা আমি মনে করি যে একটা ম্যাগনা কার্টা, 1200 শতাব্দীতে একটা ম্যাগনা কার্টা শব্দ ছিল, যার ভিত্তিতে আন্তর্জাতিকভাবে মানুষের উন্নয়ন হয়েছে। 31 দফা হচ্ছে এই প্রজন্মের ম্যাগনা কার্টা। 31 দফাই বাস্তবায়ন করলেই কিন্তু সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব। আজকে বলতে চাই যে এই যে নির্বাচন কেন চান, অনেকে বলছেন যে নির্বাচন চান কেন। একজন এই এনসিপি নতুন দল হয়েছে, একজন মহিলা সমন্বয়ক
তিনি বললেন বিএনপিরা তো নির্বাচন কামনা কেন? আরে 15 বছর বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই। এখানে আপনারা এখানে আছেন, আপনারা কি মনে করেন একজনও ভোট দিয়েছেন? ভোটের অধিকার হরণ করা হয়েছিল। আমার প্রশ্ন, যদি ভোটের প্রয়োজন না হয় তাহলে আমরা সেই সরকারকে, আওয়ামী লীগকে স্বৈরাচার বলি কেন, ফ্যাসিস্ট বলি কেন? তারা গণতান্ত্রিক সরকার হইতে কেন আমরা আন্দোলন করলাম? একমাত্র আন্দোলন হয়েছে ভোটের অধিকার, মানব অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই আন্দোলন সংগ্রাম হয়েছে। অতএব ভোটের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। ভোট ছাড়া কোনোভাবেই একটি জনগণের সরকার ছাড়া কোনো সংস্কার হতে পারে না। আমি মনে করি যতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছেন, এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী 2 টার্ম টানা থাকার পরে তৃতীয়বার থাকতে পারবেন না, এই যে 70 উচ্ছেদের বিভিন্ন কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু সবগুলাই এই 31 দফার মধ্যে বিদ্যমান। অতএব শুধুমাত্র ওই সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে জনগণের অধিকার হরণ করা যাবে না। তাই আসেন আমরা শপথ নেই যে যত কিছুই হোক না কেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণকে তার নিজের হাতে ভোট দেওয়ার এই যে সবচেয়ে প্রাচীন অধিকার, এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে শপথ নিতে হবে। আর আজকে আর বেশি বক্তব্য রাখবো না। আসেন যে এই যে নির্বাচন সামনে আসছে, এই নির্বাচনে যুব ফোরামের কি অবদান থাকতে পারে? সময় কম, 10 মিনিট আছে। এই যে যুব ফোরাম আমাদের জাতীয়তাবাদী ফোরামের সাথে আগামী দিনে নির্বাচন তো হবেই, সেটা আমার বিশ্বাস 2025 ডিসেম্বরই সম্ভব। কিন্তু নির্বাচন যেদিন হবে সেই নির্বাচনে যুব ফোরাম আপনার যে যার এলাকায় আমাদের যুবদল, ছাত্রদল, মৌলদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, প্রচারণায় যেতে হবে এবং সকলকে যে যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। এটা আপনাদের এই কমিটি, যেটা কমিটি আপনারা করেছেন, এই কমিটিতে সেই বিষয়গুলো ফুটে উঠতে হবে। আর আরেকটা বিষয় বলি যে আমরা কি এখন রাষ্ট্র ক্ষমতায় আছি? আমাদের অনেকে মনে করেন যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছি। তাই এখানে যুবকদের বিষয় এখানে রয়েছে, দয়া করে এরকম কেউ চিন্তা করবেন না। আমাদের দাউদকান্দির তিতাসে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। আমরা প্রথম দিন থেকে বলছি 5 আগস্টের পরে যে বিএনপির নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করা যাবে না। যদি কেউ মনে করেন এগুলো করবেন তাহলে বিএনপি ছেড়ে দিতে পারেন, কিন্তু বিএনপির পদ থাকা অবস্থায় কেউ যদি কোনো অপকর্ম করেন তার বিরুদ্ধে আমাদের হাই কমান্ড ব্যবস্থা নিলে আমরা কিছুই করতে পারবো না। আর একটা কথা বলেছিলাম, এখনো বলছি যে পতিত খুনি হাসিনার আওয়ামী লীগের একজন ব্যক্তিকেও কোন কমিটিতে রাখা যাবে না। এই যুব ফোরামে যদি কোন আওয়ামী লীগের দোষরকে রাখতে চান এখনো সময় আছে, নাম টাম কাটা দেন, না হলে কিন্তু ফোরামের কমিটিও ইনশাআল্লাহ আমরা বাতিল করব। কোন আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া হবে না। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই, সংবিধানকে সমুন্নত রাখতে সংস্কারগুলো করতে হলে সংবিধানকে, যদি সাংবিধানিক সংস্কার চান জাতীয় সংসদ লাগবে। জাতীয় সংসদ ছাড়া কোন সাংবিধানিক সংস্কার করা যাবে না। আজকে রোহিঙ্গাদের নিয়ে করিডোর দেওয়ার কথা বলেন, আমি মনে করি এটিও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শুধুমাত্র জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে পারে, আর কোন ধরনের সরকার পারে না। তাই আসেন আমরা আপনাদের অনুরোধ জানাবো, সংস্কার করেন, কিন্তু আজ পর্যন্ত সংস্কারের এক চুল পরিমাণ সংস্কারের কিছু দেখলাম না। তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই, নির্বাচনকে সামনে রেখে বিগত সময় আওয়ামী লীগ যেই আকাম কুকাম করে গেছে তা থেকে আমরা বেরিয়ে আসি, এমন কিছু না করি, এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত না হই যাতে ভোট চাইতে গেলে মানুষ না বলে ভাই আপনারা এখনো যা শুরু করেছেন, ভোট দিলে জানি কি করেন আল্লাহ জানে। সেইগুলো থেকে দয়া করে বেরিয়ে আসেন। আর আমার বাবা আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আপনাদের অনেকে দোয়া করেছেন, আল্লাহর মহান আল্লাহর অশেষ রহমতে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এই আগামী যে নির্বাচন আসছে
আমার ইচ্ছা যে আমার বাবা তার জীবনে এতদিন এত কষ্ট করেছেন, 15 বছরের মধ্যে 5 বছর বিনা কারণে জেল খেটেছেন, এই যে ত্যাগ, এই ত্যাগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমার বাবা করেছেন। আমার ইচ্ছা আমার বাবা যেন এই নির্বাচনে জাতীয় সংসদে গিয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে গিয়ে আপনারা আমাদের এই দাউদকান্দি তিতাসের উন্নয়ন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও এই যুব ফোরামের এই চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, যুব ফোরাম জিন্দাবাদ। বক্তব্যে আরেকটা বিষয় বলি নাই, তাই বক্তব্যের বাইরে বলছি, আগামী 6 তারিখ আপনার আমার নেত্রী, 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে তিনি বাংলাদেশে আসছেন। আমরা গুলশান 2 নম্বর চক্করের কাছে এখানে একটি পায়ের টাওয়ার রয়েছে, আমাদের নেত্রী যাওয়ার পথে আমরা ইনশাআল্লাহ থাকবো। আপনারা যারা ঢাকায় রয়েছেন, এলাকায় রয়েছেন, আমাদের নেত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনাদের থাকার জন্য আহ্বান জানাচ্ছি। গুলশান 2 নম্বর চক্করের পাশে পায়ের টাওয়ারের সামনে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।